নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। জামাই ষষ্ঠী মানেই বাঙালি পরিবারের বিশেষ উৎসব, আর সেই উৎসবকে ঘিরে বাজারে থাকার কথা ছিল উপচে পড়া ভিড়, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। সোনামুড়া মহকুমার বিভিন্ন গ্রামীণ এলাকায় জামাই ষষ্ঠী উপলক্ষে মাছের বাজারে দেখা গেল ক্রেতার অভাব। ব্যবসায়ীদের দাবি, প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় হতাশ তারা। হিন্দু বাঙালির অন্যতম পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। প্রতিবছর এই দিনকে ঘিরে বাজারে মাছ, ফল ও অন্যান্য সামগ্রীর চাহিদা বেড়ে যায়। তবে এবছর সেই চেনা ছবি দেখা গেল না গ্রামীণ এলাকার বাজারগুলোতে। সোনামুড়া মহকুমার দক্ষিণাংশের কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় মাছের ব্যবসায়ীরা জানিয়েছেন, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ দূর দূরান্ত থেকে এনে বিক্রির জন্য বসেছেন তারা, কিন্তু প্রত্যাশিত সংখ্যক ক্রেতা বাজারে আসছেন না। মৎস্য ব্যবসায়ী নাসির মিয়া ও সঞ্জয় দেবনাথের অভিযোগ, বাজারে যারা আসছেন তাদের অনেকেই মাছের দাম শুনে ফিরে যাচ্ছেন, ফলে বিক্রি অনেকটাই কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়। অন্যদিকে কিছু ক্রেতা জানিয়েছেন, উৎসবের ঐতিহ্য বজায় রাখার জন্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন তারা। তবে বর্তমান বাজার দর ও আর্থিক চাপের কারণে আগের মতো বড় আয়োজন করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের একাংশের মতে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও আর্থিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে উৎসবের বাজারেও। ফলে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে গ্রামীণ এলাকায় যে উৎসবমুখর পরিবেশ ও কেনাকাটার ধুম দেখা যেত, তা এবার অনেকটাই ম্লান। কি নাম? মাছের রেটটা হ্যাঁ হ্যাঁ বেচা কিনে কিরকম? উৎসবের আবহ থাকলেও বাজারে নেই সেই প্রত্যাশিত ক্রেতার ভিড়। মূল্যবৃদ্ধি ও আর্থিক চাপে জামাই ষষ্ঠীর বাজার যে এবার অনেকটাই মন্দা গেছে, তা ব্যবসায়ীদের বক্তব্যেই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোজ্য তেলে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে ত্রিপুরায় ব্যাপক হারে পাম অয়েল চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি এবার উত্তর পূর্বাঞ্চলে পাম অয়েল চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যে এবছর ৬,০০০ হেক্টর জমিতে পাম অয়েল চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ভোজ্য তেলে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ত্রিপুরায় পাম অয়েল চাষের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে জানানো হয়, চলতি বছরই রাজ্যের ৬,০০০ হেক্টর জমিতে পাম অয়েল চাষের লক্ষ্য নেওয়া হয়েছে। গত বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম চাষ হলেও এবার সেই ঘাটতি পূরণের ওপর জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৮ থেকে ৯,০০০ হেক্টর জমিতে পাম অয়েল চাষ হয়েছে এবং আগামী দিনে এই পরিমাণ আরও বাড়ানো হবে। পাম অয়েল চাষের পাশাপাশি পাম অয়েল কৃষি জমিতে পশুপালনের সুযোগও দেওয়া হচ্ছে, যাতে তারা অতিরিক্ত আয়ের পথ খুঁজে পান। মন্ত্রীর দাবি, পাম অয়েল একটি লাভজনক ফসল এবং গাছ রোপণের প্রায় ৪ বছরের মধ্যে উৎপাদন শুরু হয়। ভোজ্য তেলের যেন আমরা আত্মনির্ভর হতে পারি, সেজন্য পাম অয়েল এটা অন্যান্য ভোজ্য তেল যেটা সরষা, তিল বা অন্যান্য জিনিস থেকে উৎপাদন হয়, এর থেকে বেশি উৎপাদন হয়, প্রোডাকশন বেশি হয় পাম অয়েলে। সেজন্য আমরা পাম অয়েলে চাষের উপরে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে নর্থ ইস্ট এবং সাউথ ইন্ডিয়া এই দুইটা জায়গায় পাম অয়েলের জন্য আমাদের সয়েল স্যুট ফর পাম অয়েল। তো সেই জন্য আমাদের রাজ্য আমরা এর মধ্যে এবছর টার্গেট আমাদের ৬,০০০ হেক্টর, আমাদের বিশ্বাস। ইতিমধ্যেই সালেমা ও পেঁচারঠোল এলাকায় পাম অয়েল প্রক্রিয়াকরণ কেন্দ্র বা ব্রাঞ্চ স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের চা বাগিচাগুলিতেও চায়ের পরিবর্তে পাম অয়েল চাষের সরকারি পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে সাংগঠনিক রদবদলের আবহে খোয়াই জেলা বিজেপির নতুন জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাসের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যকে বাম মুক্ত করার আহ্বান জানান বিধায়ক পিনাকি দাস চৌধুরী। খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আজ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সমীর দাস। বিদায়ী জেলা সভাপতি বিনয় দেব বর্মা নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নমিতা দেববর্মা, কিষাণ মোর্চার প্রদেশ সহসভাপতি জয়দেব দেববর্মা সহ জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি, পদাধিকারী ও কার্যকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল, যেখানে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নেতৃত্বের পরিবর্তন ঘটে। তিনি বলেন, দলের একজন সাধারণ কর্মীও নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করতে পারেন। এদিন নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাস সংগঠনের শক্তি বৃদ্ধি এবং তৃণমূল স্তরে দলের কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিধায়ক পিনাকি দাস চৌধুরী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, খোয়াই জেলা সহ সমগ্র ত্রিপুরাকে সম্পূর্ণভাবে বামমুক্ত করাই দলের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। ভারতীয় জনতা পার্টির বিচারধারা সম্পূর্ণ ব্যতিক্রম পার্টি, অন্যান্য দলের সঙ্গে এটা মেলবে না। মানে এই দলই একমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করে, ভারতবর্ষের বিচারধারা রীতিনীতি মান্য করে। তারই একটা পরিষ্কার চিত্র আজকে আমরা দেখতে পেলাম। এবং এটা নতুন নয়, গতানুগতিক আমাদের পার্টিতে চলে গেছে। এবং আপনারা দেখেছেন বক্তব্যের মধ্যে আমরা বলেছি, এই জেলার পূর্বতন যারা ছিলেন একের পর একজন এইভাবেই দায়িত্বটা দেওয়া হয়। তারই একটা ঐতিহাসিক মুহূর্ত। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুটা জেলায় নতুন নবনিযুক্ত সভাপতি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে খোয়াই জেলা সমীর দাস। এবং আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ কেন আনন্দের দিন দেখুন, আজকে পূর্বতন সভাপতি আমাদের বিনয় দা, মানে আমাদের কার্যকর্তারা এমনভাবে বিচারধারা বিশ্বাস করে যে আমাকে বোধহয় সেখান থেকে বাদ দেওয়া হয়নি, মানে আমাকে বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য, এই পার্টিতে কাজ করার সুযোগ বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আরও বেটার। এই জায়গায় ওনার দায়িত্ব আজকে ওনাকে দেওয়া এবং আমরা সবাই মিলে সেখানটায় সহযোগিতা করা। এবং একটাই বার্তা, এই বিজেপিতেই এটা সম্ভব, ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। একজন বুথ সভাপতিও আজকে রাজ্য সভাপতি হয়, একজন বুথ সভাপতি দেশের প্রধানমন্ত্রী হয়, এটা অন্য পার্টিতে সম্ভব। যে এই বিচারধারা, এই রীতিনীতি চলবে এবং আমার বিশ্বাস আজ আগামী দিন জেলা সভাপতির নেতৃত্বে এবং সকলের প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে। নতুন নেতৃত্বের হাত ধরে খোয়াই জেলায় বিজেপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেই আশা দলের নেতৃত্বের। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানেও প্রস্তুতি শুরু করে দিয়েছে পদ্মশিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গৃহবধূকে মেসেঞ্জারে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোমতী জেলার গর্জি এলাকায়। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওই গৃহবধূর স্বামী শুভদীপ কর্মকার। বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গর্জি এলাকার বাসিন্দা শুভদীপ কর্মকারের অভিযোগ, কয়েকদিন ধরে রিপন দে নামে এক ব্যক্তি তার স্ত্রীর মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও মেসেজ পাঠিয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে শুভদীপ কর্মকার অভিযুক্ত ব্যক্তির কাছে এর কারণ জানতে চান। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় একটি ক্লাবে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান না হওয়ায় বিষয়টি এলাকার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নজরে আনার উদ্যোগ নেন শুভদীপ। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় রিপন দে ফোন করে শুভদীপ কর্মকারকে স্থানীয় বাজার এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় লোহার রড ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে আক্রান্ত পরিবার। মিস্টেকে বলে এসএমএস দিছে, বাই মিস্টেকে আমার কথা হ্যাঁ বাই মিস্টেকে একটা দিছে, দুইটা দিছে, অনেকটি এসএমএস করছে লাস্টে, প্লাস অনেকটি খারাপ এসএমএসও দিছে, প্লাস ডিলিট করে সব দিই। আমার কাছে এটি স্ক্রিনশটটা মানে সিন করতে যে সব ডিলিট করে লেছে। আমার কাছে এটি স্ক্রিনশট নাই, যদিও এক দুইটা আছে। তারপরে হ্যাঁ জিজ্ঞাসা করানোর পরে হ্যাঁ ভুল হয়েছে, যে নেশা করে বলে এমন এসএমএস দিছে এমন আমার কইছে। তারপর আরও কয়েকজন তো কইছে, তারপর হের জান নাই করে লাস্টে ক্লাব বিচার হয়েছে। আমি কইছি ঠিক আছে, আমার কাছে মাপ চাইলে যার কাছে এসএমএস দিচ্ছে হ্যাঁ বাড়িতে গিয়ে মাপ চাইল, মাপ চাওয়া না চাও যায় কথাবার্তা কইয়া এটা সেরলো। তারপরে হ্যাঁ গেছে গেনতে, তারপরে আমি কত অনেকক্ষণ পরে হের ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে হের। পরিবারের দাবি, এই হামলায় রিপনদের পাশাপাশি কৃষ্ণ দাস নামে আরও এক ব্যক্তি জড়িত ছিলেন। গুরুতর আহত অবস্থায় শুভদীপ কর্মকারকে দ্রুত উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গর্জি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তরে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে নয়া মোড়। এই বহুল আলোচিত জালিয়াতি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দেব, বাড়ি ওজান অভয়নগর এলাকায়।
রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তরের সরকারি অর্থ জালিয়াতির মামলায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দেব। তার বাড়ি আগরতলা উজান অভয়নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে 2025 সালের জানুয়ারি মাস থেকে 2026 সাল পর্যন্ত সময়ে বায়োটেকনোলজি দপ্তরের সরকারি অ্যাকাউন্ট থেকে মোট 1,06,78,000 টাকা 4টি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তদন্তে উঠে আসে এই 4টি অ্যাকাউন্টের মধ্যে সঞ্জীব দেবের অ্যাকাউন্টেও প্রায় 18,86,000 টাকা জমা পড়েছিল। সেই সূত্র ধরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এনসিসি এসডিপিও সুব্রত বর্মন এই তথ্য দিয়েছেন। সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটা ডাইরেক্টর বায়োটেকনোলজি গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা বিভিন্ন 4টা অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তো 4টা অ্যাকাউন্টের আমরা তথ্য কালেক্ট করে গতকালকে একটা অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে মোটামুটি 18,86,000 টাকার মতো ক্রেডিট হয়েছিল, যেটা সে আত্মসাৎ করেছে। সেই অফেন্সে ওকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে পাঠাচ্ছি। যাকে অ্যারেস্ট করেছে তার নামটা কি? তো ওনার নাম হলো এই মামলায় এর আগে সুরজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ মনে করছে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে, তাই তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে। ধৃত সঞ্জীব দেবকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে জালিয়াতির চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলা শহরে আয়োজন করা হলো এক বর্ণাঢ্য র্যালি। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন ও রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেন যোগপ্রেমী, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন স্তরের মানুষ। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে আগরতলা শহরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি যক্ষ্মা নিবারণী হলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারীরা যোগব্যায়ামের উপকারিতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। শহর পরিক্রমা শেষে র্যালিটি ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে সমাপ্ত হয়। আয়োজকদের বক্তব্য, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত যোগচর্চায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশ্ব যোগা দিবস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন। আমরা জানি আমাদের দেশের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রত্যেকটা দেশ এই যোগাতে অংশগ্রহণ করেন, সব রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করে। এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ইতিহাসকে আবার তুলে ধরতে পেরেছেন পুরো বিশ্বের কাছে। তো এই যোগা দিবসকে সামনে রেখে আমাদের আজকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশন, রেড ক্রস সোসাইটি, তারপরে ত্রিপুরা আয়ুষ ত্রিপুরার মাধ্যমে যে যৌথ উদ্যোগে আজকে একটা র্যালির আয়োজন করা হয়েছে। একটা ছোট সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বার্তা একটাই, যে আগামীকালকে আমরা সারা রাজ্যবাসী যোগা আসনে অংশগ্রহণ করব, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার থেকে বিভিন্ন মিনিস্টাররা থাকবেন, বিভিন্ন এমএলএরা থাকবেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা থাকবেন। আমরা রাজ্যবাসীর কাছে একটাই আবেদন, যে আসুন আমরা সবাই একসাথে মিলে যোগা অভ্যাস করি। শুধু আগামীকালকে না, সারা বছর যোগা অভ্যাস করি, নিজেদেরকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি। কারণ আমি যদি সুস্থ থাকি তবেই আমি সমাজকে সুস্থ রাখতে পারবো। সেই কারণে আগে আমাকে নিজের সুস্থ রাখতে হবে। তাছাড়া যে যোগা অভ্যাস আর শরীর চর্চা, যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সবসময় বলে থাকেন যে নেশামুক্ত ত্রিপুরা, এই নেশামুক্ত ত্রিপুরাকে যদি আমরা নেশামুক্ত করতে চাই, তার একটাই মাধ্যম যোগা অভ্যাস, শরীর চর্চা। সুস্থ শরীর, সুস্থ মন, এই বার্তা নিয়ে আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহর জুড়ে ছড়িয়ে দেওয়া হলো যোগচর্চার গুরুত্ব। আয়োজকদের আশা, আগামী দিনে আরও বেশি মানুষ যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়ল একটি গুরুত্বপূর্ণ সেতু, ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের রামহরি পাড়ার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এই সড়ক ও সেতুই ছিল তাদের যাতায়াতের একমাত্র ভরসা।
কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের রামহরিপাড়ার যোগাযোগ ব্যবস্থা। প্রবল স্রোতে ভেসে গিয়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে এলাকার গুরুত্বপূর্ণ সেতুটি। স্থানীয় সূত্রে জানা গেছে, রামহরিপাড়ার মানুষের দৈনন্দিন যাতায়াত, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে পৌঁছানো সহ বিভিন্ন প্রয়োজনের জন্য এই সেতু ও সড়কই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা জানিয়েছেন, জরুরি প্রয়োজনে এখন দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করা হলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তবে স্থায়ী সমাধানের দাবিতে দ্রুত নতুন সেতু নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি তুলেছেন এলাকাবাসী। তাকুক তিনি নগানা ফাইনাই যে পুল বাইখা সোংনুক ফাইকা বা বুফুর বাইখা বা তাম খতি ইনকা কিসা সাই সুগ্রু বিসাই কিনার গেলে আচ্ছা আনো মহকে ব্যাপারখা ম থানায় গত বছর পয়সা প্রাতংখা আফ্রু ব্রিজ বাস বাইথামাইকা আফ্রু মোটামুটি yang হাকুয়াকজা আফ্রু এক সাইডে বুলদারখা আনে ইনকে লাইলিয়া আফ্রু আং সাকা বারে বারে যারা আর যে কর্মকর্তা নেতা রকমে রকম সাকা ওই yang রিয়া ইনকে রু আফ্রু বানি হাওদে কাখা যে আবন পরখা আনি লামাকু অসুবিধানখা পুলি বাইথাঙ্কা নি না স্টিল ব্রিজ গাম পরখা চিনি এমনি সাতং খাইনাই বরক রিপেয়াर খাইছে তাকলাই গমরা বাংহিম তংকা মাতে সেকनै গে সিগাং ওয়াদিও ওয়াইসা থাঙ্গা কোয়াখা মিয়ানি ওয়াদিও কে মারনি তাवके आं हिमलम लामा खरै ब्रिज बो हेंगिं तंखा गयां आनि गान्धि थांगा कोवागै पुरा वाल थांगा ताबां समान नक बद थांनाय दंग गते आनि वाक नक वाक सा खाइनि किसां थान खाइनि दंमानि तिनटा रुम आबो कोवाखा एमन असुबिधा तां। একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় পুরো এলাকার জনজীবন যখন বিপর্যস্ত, তখন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন রামহরিপাড়ার মানুষ। এখন দেখার কবে স্বাভাবিক হয় এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তে শেষ খবরে। ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। ভবন ত্রিপুরা স্কুলে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর পাঠদান। রাজ্যে এই প্রথম কোনো স্কুলে এআই ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষা মহলে উৎসাহের সঞ্চার হয়েছে। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্কুলের প্রিন্সিপাল। শিক্ষাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। আজ থেকে স্কুলটিতে আনুষ্ঠানিকভাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্লাস চালু করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবে। পাঠদানের ক্ষেত্রে এআই এর ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ, আকর্ষণীয় এবং কার্যকর করে তুলবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের প্রিন্সিপাল স্বপ্না সোম জানান, বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবে এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সক্ষম হবে। শিক্ষক শিক্ষিকাদেরও এই প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফলে শ্রেণীকক্ষের পাঠদান আরও ইন্টারঅ্যাক্টিভ ও যুগোপযোগী হয়ে উঠবে। আমরা অ্যাজ পার সিবিএসসি নর্ম এটাকে কম্পোজিট স্কিল ল্যাব আমরা বলে থাকি। তো কম্পোজিট স্কিল ল্যাব এখন সিবিএসসি ম্যান্ডেট করেছে। তো বাট আমাদের যে এই ল্যাবটা, এটাতে নট অনলি মানে এটা উইদিন দ্য কম্পোজিট স্কিল ল্যাব, এটা আরো লার্জার ওয়েতে আমরা এটাকে করেছি। আর এটার নাম আমরা দিয়েছি টেক ইনোভেশন ল্যাব। আমাদের চেয়ারম্যান স্যার আছে আমার সঙ্গে, আর আমাদের যে এই ল্যাবটাকে যারা আমাদেরকে হেল্প করেছে তৈরি করে দিতে, এরা হচ্ছে মেটাবুক কোম্পানি। তো এটা আমাদের বাচ্চাদেরকে অনেকটাই এক্সপোজার দেবে ফিউচার টেকনোলজি। ওরা টেকনোলজি বুঝবে, এখানে রোবোটিক্স, এআই, ড্রোন টেকনোলজি, নানা রকমের প্রজেক্ট, অনেক কিছুই বাচ্চারা নিজের হাতে করে শিখতে পারবে। সেটাই হচ্ছে পারপাস। আর আমাদের সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার হচ্ছে ত্রিপুরাতে এই প্রথম যারা আমরা ভারতীয় ভবন ত্রিপুরা বিদ্যামন্দির যে ল্যাবটাকে আজকে আমরা ইনগ্রেট করলাম। আর আজকের দিনটাও আমাদের জন্য খুবই ভালো। আজকে আমরা সেলিব্রেট করছি আমাদের ফাউন্ডার ডাইরেক্টর শ্রী কেভি গোপাল কৃষ্ণন স্যারের 100তম জন্ম জয়ন্তী। সেজন্য আমরা ল্যাবের নামও দিয়েছি কেভি গোপাল কৃষ্ণন টেক ইনোভেশন ল্যাব। আমাদের চেয়ারম্যান স্যার কিছু বলবেন?
ডিজিটাল যুগে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ভবন্স ত্রিপুরা স্কুলের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। শিক্ষা ও প্রযুক্তির এই মেলবন্ধন ভবিষ্যতে রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।